আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। প্রতিবারের মতো আমার সাথে উপস্থিত আছেন আমার কো-হোস্ট জনাব কায়সার খান। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আরও উপস্থিত আছেন আমার সাথে আমার প্রতিদিনের অতিথি পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার জনাব চৌধুরী সুলতান। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? জি ভালো আছি। থ্যাংক ইউ ফর কামিং টু দিস শো। সুপ্রিয় দর্শক, আমরা গত পর্বে এই ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রামে আলোচনা করেছিলাম নন মলেস্টেশন অর্ডার নিয়ে। নন মলেস্টেশন অর্ডার কীভাবে করতে হয়, কী জন্য করতে হয় এবং এটাকে কিভাবে ডিফেন্ড করতে হয়, সেই আলোচনাগুলো বিশদভাবে আলোচনা করেছিলাম। আমরা আজকের টপিকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে অকুপেশন অর্ডার আর দ্বিতীয়টি হচ্ছে ট্রান্সফার অফ টেন্যান্সি। আপনারা জেনে থাকবেন নন মলেস্টেশন অর্ডারের সাথে সাথে যে প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত অকুপেশন অর্ডার, সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপের স্কাই 780, ফেসবুক এবং ইউটিউবে। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে কল অথবা টেক্সট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা কেউ যদি চান আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারবেন মেসেজ দিয়ে। সো যদি কোনো প্রশ্ন থাকে ফ্যামিলি বিষয়ে আপনারা করবেন। আমার অতিথি এখানে যিনি উপস্থিত আছেন প্র্যাকটিসিং ব্যারিস্টার চৌধুরী সুলতান, তিনি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কাসর ভাই, আমি আপনার কাছেই প্রথমে চলে যাচ্ছি। আপনি যদি অনুষ্ঠানে শুরু করেন যে প্রশ্নটা কি হবে, আমরা এই প্রথম প্রশ্নটা যদি আপনি করেন প্লিজ। শিওর। আসসালামু আলাইকুম। তো সুলতান ভাই, আসলে যেহেতু we're talking about the question I really want to ask, and I think a lot will, is what is occupation order? Very simply. থ্যাংক ইউ কায়সার ভাই। কোয়েশ্চনটা আসলে দর্শকবৃন্দ, অকুপেশন অর্ডারটা, অকুপেশন যেটা বোঝায় যে আপনার কে একটা বাসা অকুপাই করবে, কে এখানে থাকবে। তো এটা একটা কোর্টের অর্ডার। নর্মালি কোর্ট ডিসাইড করে যে কে বাসাতে থাকতে পারবে কিংবা কে বাসাতে থাকতে পারবে না, কিংবা এটা যদি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয় যে ওনারা শেয়ার করে থাকবে, যে দুজনেরই রাইট আছে একটা বাসায় এবং ওই বাসাতে ওরা থাকতে পারবে। এবং অনেক সময় যেটা কোর্ট ডিসাইড করে যে না, একটা অর্ডার দিয়ে যে না, একজন বাসায় থাকবে হাজব্যান্ড কিংবা ওয়াইফ, আরেকজন থাকবে না। অনেক সময় যেটা হয় যে সম্পর্ক হয়তো আর নাই, সম্পর্ক ভেঙে গেছে, হাজব্যান্ড ওয়াইফের এক বাসায় থাকাটা নিরাপদ না। তো এইসব ক্ষেত্রে অনেক সময় কোর্ট যদি মনে করে যে না, এখানে হয়তো বাচ্চাদেরকে সবসময় প্রায়োরিটি দেওয়া হবে একটা অকুপেশন অর্ডারে, এবং যদি মনে করে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা সেফ না, ওনাদের সম্পর্কটা এখন আর নাই, কিংবা অন্যান্য ক্লোজ ফ্যামিলি মেম্বার্স, আবার অ্যাসোসিয়েটেড পারসন বলে, ওনারা এক বাসায় থাকেন। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে জয়েন্ট ফ্যামিলি মেম্বার্স, কে বাসায় থাকবে, কে থাকবে না, কিংবা থাকলেও কিভাবে থাকবে, এই জিনিসগুলো রেগুলেট করার জন্য অনেক সময় কোর্ট অকুপেশন অর্ডার দিয়ে থাকে। জি, ধন্যবাদ। সুলতান ভাই, জি, আপনি বলছিলেন যে অকুপেশন অর্ডারটা আসলে কি। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে আমরা অনেক সময় এটা নিয়ে একটু কনফিউজড থাকি যখন প্রবলেমটা অ্যারাইজ করে, হাজব্যান্ড ওয়াইফ মেইনলি যখন প্রবলেমটা অ্যারাইজ করে, তখন আসলে কে কার বিরুদ্ধে, কে থাকবে বাসায়, কে কার বিরুদ্ধে অকুপেশন অর্ডারটা আনবে। সো এটা তো আমরা জানি যে নন মলেস্টেশন অর্ডারের সাথে সাথেই এই অকুপেশন অর্ডারটা অ্যাপ্লিকেশন করতে হয় মোস্ট অফ দ্য ক্ষেত্রে। আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কি হাজব্যান্ড ওয়াইফ, নাকি আসলে কারা এই অকুপেশন অর্ডারটা করতে পারে? আপনি যদি একটু বিশদভাবে বলেন প্লিজ।
এইখানে লতে যেটা দর্শকবৃন্দ বলে দেয়া হয়েছে অ্যাসোসিয়েটেড পারসন, সো এটা নন মলেস্টেশন অর্ডারের মতো আরেকটা অর্ডার, কিন্তু নট নেসেসারিলি। অনেক সময় অকুপেশন অর্ডারটা অনেক স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া, অনেক কঠিন একটা অর্ডার ওই কারণে, কারণ এটা হচ্ছে কারো বাসা থেকে একজনকে কোর্ট বলবে যে থাকার জন্য, আরেকজন হাজবেন্ড কিংবা ওয়াইফকে বলবে চলে যাওয়ার জন্য, কিংবা দুজনকেই থাকার জন্য, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব না করে, এরকম যদি হয় তো এটা অ্যাসোসিয়েটেড পারসন কথাটা বলা হয়েছে, যে হাজব্যান্ড, ফর্মার স্পাউস, সিভিল পার্টনার, ফর্মার সিভিল পার্টনার, কিংবা একজন ফ্যামিলি মেম্বার্স যার সাথে বাসাটা অ্যাপ্লিকেন্ট শেয়ার করেন। তো এরকম ক্ষেত্রে যেটা হয় যে ওনাদেরকে বলা হয় অ্যাসোসিয়েটেড পারসন। সো যাদের হোম রাইট আছে, কারো যদি হোম রাইট না থাকে, আমি যদি আমার কারো বাসায় গিয়ে আমি দুরাত থাকার পরে আমি যদি বলি না আমি অকুপেশন অর্ডার চাই, এটা আসলে প্র্যাকটিক্যাল না এবং হাস্যকর। কারো যদি হোম রাইট থাকে এজ এ মালিক হিসাবে, ওনার হিসাবে, এজ এ টেনেন্ট হিসাবে, যে আপনি কাউন্সিল টেনেন্ট হতে পারেন, প্রাইভেট টেনেন্ট হতে পারেন, সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে হোম রাইট, সো আমরা অনেক সময় দেখি যে টেনেন্সি এগ্রিমেন্টটা হয়তো দুজনের নামেই নেই, অথবা হাজব্যান্ড বাড়ির মালিক, অথবা এটা একটা কাউন্সিল প্রপার্টি। সো এই সিচুয়েশন আসলে কি হবে? থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, এটা আসলে একটা ভেরি ভ্যালিড কোয়েশ্চন। কেউ যদি মনে করেন যে না আমি এই বাসার মালিক, এজন্য আমি এই বাসায় থাকবো, আর আরেক স্পাউস, আমার ওয়াইফ এটার মালিক না, সেজন্য উনি থাকবেন না, এটা ভুল ধারণা, পারবেন না, এটা একটা ভুল ধারণা। যে অনেক মানে কোর্টে গেলে এটা আমরা অনেক সময় শুনি যে আমি বেশি টাকা দিচ্ছি, এজন্য এই বাসাটা আমার, আমি মর্টগেজ পে করতেছি, আমি মর্টগেজ দিচ্ছি, কিংবা আমি সব খরচ দিচ্ছি, এই জন্য এই বাসাটা আমার। তো এই ধারণাটা আসলে একটা ভুল ধারণা দর্শকবৃন্দ। এটা কোর্ট অর্ডার দিতে পারে হাজব্যান্ডের পক্ষে, ওয়াইফের পক্ষে। তো অনেকগুলা ক্রাইটেরিয়া আছে যে এখানে কে বাসাটা কার নামে আছে, কে মর্টগেজ দিচ্ছে, সেটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া না। ইমতিয়াজ ভাই, এটা যদি আমি শর্টলি বলে থাকি, এটা হচ্ছে কার রাইট আছে থাকার, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তাহলে the question then becomes is if the people who use, আপনি তো elaborate করলেন who can raise one. So the question is how do we raise a possession occupation order? জেনারেলি যেটা হয়, যেটা অনেক সময় যেটা হয়, এটা নন মলেস্টেশন অর্ডারের সাথে অ্যাপ্লিকেশন করা যায়, কিংবা আপনি স্ট্যান্ডএলোন একটা অকুপেশন অর্ডার এক কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেটা হচ্ছে, আপনার যদি কোনো এখানে সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, আপনি লিগ্যাল এইডের থ্রুতে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিংবা আপনি প্রাইভেটলি যদি করতে চান সেটাও করতে পারবেন। বাট আমি যেটা সবসময় অ্যাডভাইস করি, যেহেতু এগুলো একটু টেকনিক্যাল ব্যাপার, যে সবসময় দর্শকবৃন্দ আপনারা নিজে কোর্টে যান না যান সেটা আলাদা ব্যাপার, যে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এই অ্যাপ্লিকেশন করা উচিত। কারণ অনেক সময় আপনারা জানেন না যে আপনি কি টিক দিচ্ছেন, কি দেয়া উচিত না, এবং দেখা গেল আপনার হয়তো ওই বেসিক নলেজটা না থাকার কারণে আপনি একটা অ্যাপ্লিকেশন গিয়ে কোর্ট প্রথমেই ডিসমিস করে দিতে হবে। সো এই জন্য আমি বলবো যে সবসময় একজন আইনজীবীর পরামর্শ নিয়ে তখন আপনি ডিসাইড করতে পারবেন যে না আমি তো এটা বুঝতে পারছি, আমি কোর্টে অ্যাপ্লিকেশনটা নিজেই করতে পারবো। এই জন্য যে আপনি কোর্টে আইনজীবী নিয়ে যেতে হবে সেটা ভালো, বাট এমন না যে ওটা না হলে আপনার অ্যাপ্লিকেশন হবে না, এরকম কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সুলতান ভাই, আপনি সুন্দর করে বলেছেন। আমি একটু জাস্ট সাম আপ করতে চাই এটাকে, যেটা হচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনাদের যখন ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে অশান্তি শুরু হয়, আমি যেটা বলবো ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো ইস্যু যদি চলে আসে, নন মলেস্টেশন অর্ডারের প্রয়োজন হয়, তখন সাথে সাথে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যায় বোথ পার্টিজ, যে কে বাসায় থাকবে। যেহেতু যার বিরুদ্ধে নন মলেস্টেশন অর্ডার আনা হয়, ইন জেনারেল রেসপন্ডেন্ট বা যার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়, সে কিন্তু ওই বাসায় যেতে পারে না, বা 100 গজ অথবা 50 গজের মধ্যে সে যাওয়ার আর সুযোগ থাকে না, একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে। সো সেক্ষেত্রে আপনাদেরকে
নন রেজিস্ট্রেশন অর্ডারের সাথে সাথে আপনাদেরকে চিন্তা করতে হবে যে বাসাটা কে অকুপাই করবে। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা যে কোয়েরিগুলো পাই সেটা হচ্ছে যে হাজব্যান্ড অথবা ওয়াইফ যে ওই বাসার মালিক বা যার নামে টেন্যান্সি এগ্রিমেন্টটা আছে অথবা যে ভাড়া দেওয়ার দায়িত্ব নেয়, তারা একটু ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যায়। তারা বলে যে আমি ওই বাসার মর্টগেজ দিচ্ছি, আমি এই বাসার ভাড়া দিচ্ছি, আমার নামে টেন্যান্সি এগ্রিমেন্ট, সো হোয়াই শুড আই লিভ দ্য হাউস? আমাকে কেন লিভ করতে হবে? আমি কেন এখানে প্রেফারেন্স পাবো না? অনেক সময় আমরা পুরুষ হাজব্যান্ডের কাছ থেকে এরকম কথাও শুনে থাকি সুপ্রিয় দর্শক, যে আমি এই বাসার মালিক, আমি সব কিছু মেনটেন করতেছি, আমি কেন বের হয়ে যাব? তাহলে কি মহিলাদেরকে কোনো প্রেফারেন্স দেওয়া হচ্ছে? আসলে এরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার ওয়াইফকে অথবা সাথে যদি বাচ্চা থাকে, আপনি তো তাদেরকে রাস্তায় ফেলে দিতে পারেন না। কোর্ট যে জিনিসগুলো খুব গভীরভাবে দেখে, সেই জিনিসগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করছি যে আসলে কারা প্রেফারেন্স পায়। এখানে প্রেফারেন্স পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে। কারো স্বাস্থ্যগত দিক থাকে, অথবা এখানে বাচ্চার বেস্ট ইন্টারেস্টের বিষয়টা ইনভলভ থাকে। এখানে আসলে দেখা হয় না যে কে ভাড়া দিচ্ছে, কে মর্টগেজ দিচ্ছে, অথবা কে বাসার ফাইন্যান্সিয়াল দিকটা দেখছে। সো আমার অতিথির কাছে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে কোর্ট জাজ করে? আসলে কাকে প্রেফারেন্সটা দেয়? এখানে কি এইরকম যে আমরা কমন কথা সোসাইটিতে শুনি যে মহিলা হলে একটু বেশি সুবিধা পাওয়া যায়, আসলে কি সত্যি কি তাই, না একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? দর্শকবৃন্দ, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই কোয়েশ্চনটা। দর্শকবৃন্দ, এটা আসলে এরকম মানে টোটালি জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে মহিলারা প্রেফারেন্স পাচ্ছে কিনা। ঘটনাটা হচ্ছে যে অনেক সময় যেটা হয়, মায়ের সাথে বাচ্চা থাকে, সো দ্য প্রেফারেন্সটা তখন চলে আসে যে বাচ্চা কার সাথে আছে। কোর্ট যেটাকে বলে যে এটা সেকশন 33 রেলেভেন্ট ফ্যাক্টরস বলে। সেকশন 33-তে বলা আছে যে কোর্ট অ্যাপ্লিক্যান্ট এবং রেলেভেন্ট চাইল্ডকে একটা অর্ডার দিবে, নাকি রেসপন্ডেন্টকে রেলেভেন্ট অর্ডারটা দিবে। তো আপনারা এটা মনে রাখতে হবে যে বাচ্চা যদি মায়ের সাথে এই ব্যাপারে থাকে, তখন মা একটা প্রেফারেন্স এই কারণে পায়, নট নেসেসারিলি যে উনি মহিলা, এই কারণে যেহেতু ওনার সাথে বাচ্চারা আছে এবং বাচ্চাদেরকে সবসময় কোর্ট প্রায়োরিটি দিবে, যে কারণ বাচ্চাদের ওয়েলফেয়ারটা যে কোনো কিছুর আগে আসবে। এই ক্ষেত্রে ইমতিয়াজ ভাইকে আমি একটু বলতে চাই যে ব্যালেন্স অফ হার্ম টেস্টের ক্ষেত্রে 4টা রেলেভেন্ট ফ্যাক্টর আছে দর্শকবৃন্দ। এটা আপনারা একটু, যেটা হচ্ছে যে হাউজিং নিড কার বেশি, আপনার বাসার নিড কার বেশি। এখন দেখা গেল এক পার্টি, একজন স্পাউস কাজ করছেন ফুল টাইম, কিংবা দেখা গেল কেউ হয়তো আসছেন বাংলাদেশ থেকেই আসছেন, উনার আর কোথাও যাওয়ার জায়গা নাই, একটাই বাসা আছে। দেখা গেল হাজব্যান্ড কিংবা ওয়াইফের বাবার বাসা কিংবা মায়ের বাসা আছে, কিংবা ভাইয়ের বাসায় উনি থাকার একটা জায়গা আছে। তো সেক্ষেত্রে একজন হাজব্যান্ড কিংবা ওয়াইফের আরেকটা বাসায় যাওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ডলি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিসোর্স, যেটা দেখা গেল একজন টাকা দিয়ে ভাড়া বাসায় থাকতে পারবেন, কিংবা হয়তো টেম্পোরারিলি এয়ারবিএনবিতে থাকতে পারবেন, কিংবা অন্য একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। থার্ড ক্রাইটেরিয়ার যেটা হচ্ছে যে বিহেভিয়ারটা কোর্ট দেখবে, যে দেখবে এখানে কোনো ডোমেস্টিক অ্যাবিউজ আছে কি না, কোনো হ্যারাসমেন্ট, একজন আরেকজনকে, হাজব্যান্ড ওয়াইফকে করছেন, হ্যারাস করছেন, কিংবা ওয়াইফ হাজব্যান্ডকে, মানে আনরিজনেবল বিহেভিয়ারটা কোর্ট দেখবে। যে এইরকম বিহেভিয়ার যদি থাকে, তাহলে কোর্ট মানে যে এগ্রিভেট করবে ওনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এবং ফোর্থ হচ্ছে যে ইম্প্যাক্ট অন হেলথ, সেফটি অ্যান্ড ওয়েলবিং, যে দেখা যাবে এটা যিনি থাকছেন ওনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপর যে অর্ডারটা যদি ওনার পক্ষে যায় কিংবা বিপক্ষে যায়, এটা কিভাবে হবে। সো এই জিনিসগুলা হচ্ছে যে ডিসক্রেশনারি ক্রাইটেরিয়া, যেটা বলে জেনারেল ক্রাইটেরিয়া, সেটা দর্শকবৃন্দ কোর্ট কনসিডার করবে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। ওকে, থ্যাংক ইউ। কাসা ভাই, আপনার তো আসলে আরেকটা বিষয় I want to ask is really the duration, because this is quite relevant to someone who is seeking occupation orders.
So how long is this occupation order typically? টিপিক্যালি এটা 6 মাস থেকে 1 বছরের জন্য দেয়। তো আরেকটা জিনিস আমি এখানে খুব ছোট করে বলবো, কারণ আমরা গত 2টা পর্বে নন মলেস্টেশন অর্ডার নিয়ে কথা বলেছি। অনেক সময় যেটা হয় দর্শকবৃন্দ, আপনি যদি নন মলেস্টেশন অর্ডারটা অলরেডি আপনি পেয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আপনার আর অকুপেশন অর্ডারের দরকার হচ্ছে না। কারণ নন মলেস্টেশন অর্ডার দিলে যেটা 99% ক্ষেত্রে যেটা হবে, কোর্ট বলে দিবে যে যার পক্ষে নন মলেস্টেশন অর্ডার কিংবা যার বিপক্ষে নন মলে, উনি এই বাসার 100 মিটার কিংবা 50 মিটারের ভেতর আসতে পারবেন কিংবা ওই রোডে আসতে পারবেন। তো ওই ক্ষেত্রে যেটা হয়, আপনার আলাদা করে অকুপেশন অর্ডার নেওয়ার দরকার নাই, it's included within ওই যদিও এটা অকুপেশন অর্ডার লেখা নাই কোথাও, কিন্তু নন মলেস্টেশন অর্ডার কেউ পেয়ে গেলে আর সেক্ষেত্রে অকুপেশন অর্ডার দরকার হয় না। সো 6 মাস কিংবা 1 বছরের জন্য। এটা আরেকটা দর্শকবৃন্দ, এটা কোনো পার্মানেন্ট অর্ডার না, এটাকে অনেক সময় বলে হোল্ডিং অর্ডার। তো কোর্ট যেটা এক্সপেক্ট করে, এবং মানে এই দেশের কোর্টে যেটা এক্সপেক্ট করে, কখনো যদি কারো সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে কিংবা সেইখানে আর মানে কোনো রিকনসিলিয়েশন কিংবা আপনার সম্ভব না। So in the case, and you're saying that there may be no domestic abuse, there may just be a case where they just don't want to continue in a relationship, and thus one person is seeking occupation order against the other. Is that what you're saying? অনেক সময় কিন্তু ওই যে আনরিজনেবল বিহেভিয়ারটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, একটা কিংবা সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম। দেখা গেছে যে সময় সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন স্বাভাবিক একটা ডিসএগ্রিমেন্ট হয়, এটা ফাইন্যান্স নিয়ে হতে পারে, এটা হাউস নিয়ে হতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে হতে, স্বাভাবিক একটা সম্পর্ক ভেঙে গেলে সেখানে একটা টানাপোড়েন থাকে। So it gives them time to resolve the main issue, and that's why the occupation order is within a short period of time to then establish what the permanent situation is. জি, আমাদের ক্ষেত্রে হয়তো অবশ্য এটা একটা এশিয়ান ফ্যামিলিতেও এটা অবশ্য ইয়ে হতে পারে যে, কিন্তু এখানে কোর্টে গেলে যেটা ওরা এক্সপেক্ট করে, জেনারেল অ্যাসাম্পশন যেটা হচ্ছে, একটা সম্পর্ক ভেঙে গেলে যে এটা সেপারেশনে চলে যায়। Sorry, but I do have something relevant in this. Is there a difference if you're a tenant compared to if you are actually, you own the property? So I know the mention has already been in terms of mortgage. So for example, if one of the parties or both parties own the property, or they're both tenants or one of them are tenants. So বুঝতে পারছি কোয়েশ্চনটা। এখানে হচ্ছে আপনি যদি মর্গেজ পে করে থাকেন দুজনে কিংবা একজনে হলে, তাহলে আপনি ল্যান্ডারকে একটা নোটিশ দেয়া লাগে। ইউ নিড টু গিভ এ নোটিস টু দ্য ল্যান্ডার যে না, আমি একটা অ্যাপ্লিকেশন করেছি কোর্টে আমার অকুপেশন অর্ডার পক্ষে। এটা হচ্ছে যদি আপনি মর্গেজ থাকে, আপনি মর্গেজ পে করেন কিংবা আপনার হাজব্যান্ড ওয়াইফ পে করে তখন। আর আপনি যদি এটা কাউন্সিল প্রপার্টি হয় কিংবা আপনার প্রাইভেট রেন্টের, তখন আপনি ল্যান্ডলর্ড কিংবা হাউজিং অ্যাসোসিয়েশন কিংবা কাউন্সিলকে নোটিশ দিতে হবে যে না, আমি এরকম একটা অর্ডার অ্যাপ্লিকেশন করে। তো নর্মালি যেটা হয়, ল্যান্ডার কিংবা কাউন্সিল বলেন আপনি, প্রাইভেট ল্যান্ডলর্ড, তারা কারো পক্ষে নেয় না। তারা যেটা অনেক সময় কাউন্সিল বলে যে, কিংবা হয়তো ফোনে বলবে যে আমরা কোর্ট যে অর্ডার দেয় আমরা সেটা আমরা উইল অনার দ্যাট। সো এইখানে খুব কম সময় মানে ল্যান্ডার কিংবা আপনার মর্গেজ প্রোভাইডার এরা এগুলাতে ইনভলভ হয়। Just one last bit before, sorry. I was just saying that, does that mean that if, for example, a mortgage responsibilities still need to continue even if you are subject to occupation order? এইটা থ্যাংক ইউ, এটা খুব একটা রেলেভেন্ট প্রশ্ন দর্শকবৃন্দ। এই কারণে কেউ বললো যে না, আমি তো এই বাসায় থাকবো না, তো আমি মর্গেজটা কেন দিব? দর্শকবৃন্দ, আপনারা জানেন যদি মর্গেজ যদি 3 মাসের উপরে চলে যায়, তখন যেটা হবে ওইটা হাউসটা রিপোসেসড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে যেটা করে আবার মর্গেজ হলিডে নেয়, যে আমি 3 মাসের কিংবা 6 মাসের আমি থাকবো না, আমি মর্গেজ হলিডেতে নিব। কিন্তু আপনি অনেক সময় যেটা হয়, দেখা গেছে যদি হাজব্যান্ড কিংবা ওয়াইফ কাজ করছেন না, আদার পার্টি কাজ করছেন, প্রপার্টিটা কিন্তু জয়েন্ট রেসপন্সিবিলিটি। তো আপনি বাসায় থাকছেন না মানেই যে আপনার এই বাসার কোনো দায়িত্ব আপনার না, তা কিন্তু কোর্ট কিংবা আইন সেটা বলেন। আইন বলে যে আপনার যদি এখানে এই বাসায় যদি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ
থাকে, বাচ্চারা থাকে, তখন আপনার স্টিল রেসপন্সিবিলিটিটা আছে। তখন আপনাকে হয়তো বলতে পারে যে আপনি অর্ধেক মর্গেজ দেওয়ার জন্য কিংবা রেন্ট দেওয়ার জন্য, কিংবা অনেক সময় যদি হাজব্যান্ড কিংবা ওয়াইফ কাজ না করেন অনেক সময় এবং আপনার ইনকাম অনেক ভালো আছে, তখন ফুল মর্গেজ দিতেই বলতে পারে কোর্ট। কারণ এটা একটা, আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা টেম্পোরারি সিচুয়েশন। সো কোর্টের যেটা আমি বলছিলাম, কোর্ট এক্সপেক্ট করে যে আপনি এরকম সিচুয়েশন হলে সম্পর্ক ভেঙে গেছে, তো এখানে সবাই হয়তো ডিভোর্স ফাইল করবে কিংবা সেপারেশন ফাইল করার পরে যেটা হচ্ছে আপনি প্রপার্টিটা বিক্রি করে ভাগ বাটোয়ারা হবে। সো এটা আমরা আরেকটু ব্রড টপিক, আমরা আরেক সময় আমরা পরে আরেক সময় কথা বলবো। সুলতান ভাই, আমি বিরতিতে যাওয়ার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই অকুপেশন অর্ডার আনার জন্য এটা কি আপনাকে লিগালি ম্যারিড হতে হবে? if it is between husband and wife or পার্টনারের ক্ষেত্রে আপনি অলরেডি বলেছেন যে অকুপেন্টস যদি হয়, এটাকে একটু অনেক সময় মানুষ প্রশ্ন করে যে লিগালি ম্যারিড হতে হবে কিনা। সো এই জায়গাটাকে নট নেসেসারিলি, এটা সিভিল পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ, এটা ফ্যামিলি মেম্বারও হতে পারে। দেখা গেছে অনেক সময় যে আমাদের ক্ষেত্রে যেটা হয় দর্শকবৃন্দ, যে এখনো আমাদের একটা বড় পোরশন যে জয়েন্ট ফ্যামিলি, বাসায় বাবা মা, ছেলে মেয়ে, ছেলের বউ কিংবা এরকম নাতি নাতনি থাকছে। তো অনেক সময় দেখা গেছে যে অর্ডারটা যে মানে অরিজিনাল টেনেন্সিটা হচ্ছে বাবা মা নামে, তারপর ছেলে মেয়ে নাতি নাতনি, ও তো বড় বাসা। তো দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের অবনতির কারণে যে বাবাকে কিংবা মাকে বলা হচ্ছে যে বাসা ছেড়ে চলে যাচ্ছে, কিংবা ছেলে বলছে যে না আপনি থাকতে পারবেন না, আমরা থাকবো। আপনাকে ফার্স্ট থিং কোর্ট দেখবে যে টেনেন্সিটা কার নামে। এখন যদি বাবার নামে হয়ে থাকে আর ছেলে যদি বলে না আপনি থাকতে পারবেন না, আমরা থাকবো, এইটা কোর্ট কনসিডার করবে না। কনসিডার করবে যে এখানের কার রাইট আছে থাকা, এই জিনিসটা প্রথমে কোর্ট কনসিডার। হাউজিং নিডসটা কাদের বেশি, হাউজিং নিডসটা। এবং কোর্ট যেটা বলে, আপনি যদি কন্টেস্টেড হয় এরকম ম্যাটার, তখন কোর্ট বলবে যে আপনি ওই যে সেকশন 33 রেলেভেন্ট ফ্যাক্টর, যে আপনার আগে যেটা বলেছি ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, আপনার হেলথ অ্যান্ড সেফটি, আপনার ওয়েলবিং, কার থাকার রাইট আছে, এই ব্যাপারে কোর্ট আপনাকে বলবে যে আপনি একটা লিখিত জবানবন্দি স্টেটমেন্ট দেওয়ার জন্য। তখন কোর্ট এটা একটা কন্টেস্টেড ফাইনাল হিয়ারিং করে কোর্ট ডিসাইড করবে এখানে কে থাকবে কে থাকবে না। কিংবা অনেক সময় যেটা হয়, আপনাদেরকে বলা দরকার দর্শক, যে এটা জয়েন্ট পার্টিকে অনেক সময় বলবে যে হাজব্যান্ড এক রুমে থাকবে, ওয়াইফ আরেক রুমে থাকবে, এবং কিচেনে হাজব্যান্ড এক সময় যাবে, টিভি রুমে হাজব্যান্ড ওয়াইফকে মানে একটা ভাগাভাগি করে এটা অনেক সময় ইমতিয়াজ ভাই দেওয়া হয়, যাতে একটা রেগুলেটেড বিহেভিয়ার থাকে, যে যাতে বোথ পার্টি মানে একটা পার্মানেন্ট সলিউশনে যাওয়ার আগ পর্যন্ত যাতে ওনারা দুজনই, কারোরই হয়তো আর যাওয়ার জায়গা নেই, ওই বাসাতেই শান্তিপূর্ণভাবে থাকতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোর্ট অর্ডার যে সময় চলে আসবে আপনাকে মনে রাখতে হবে এটা একটা অর্ডার, এবং অনেক সময় প্যানাল নোটিশ থাকে। তো অনেক সময় যদি কেউ ব্রিচ করে থাকে সেই অর্ডার। সুলতান ভাই, আপনার প্রশ্নটাকে আমরা কন্টিনিউ করব, আমাদের একটা ব্রেকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন। এই অনুষ্ঠানটি শুধুমাত্র পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান। আমরা অকুপেশনাল অর্ডার এবং আমাদের নেক্সট সেগমেন্টে আমরা আলোচনা করব ট্রান্সফার অফ টেনেন্সি নিয়েও অ্যাজ ওয়েল। সো আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন আপনাদের পারিবারিক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড দেখার জন্য। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন একযোগে এনটিভি ইউরোপ, স্কাই 780, ফেসবুক এবং ইউটিউবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে স্টুডিও নাম্বার, এবং একটা টেক্সট মেসেজ নাম্বার দেওয়া আছে। আপনারা টেক্সট করে অথবা স্টুডিওতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনুষ্ঠান পরবর্তী আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন টেক্সট নাম্বারটিতে, এবং আপনারা আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েরিজগুলোর অ্যান্সার দিতে। আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করছিলাম অকুপেশন অর্ডার নিয়ে। এই অকুপেশন অর্ডার কখন নিতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কাসের ভাই, আপনি দর্শকদের একটা প্রশ্ন আছে, সেটা যদি একটু অ্যাড্রেস করেন প্লিজ। We encourage people to ask questions, and alhamdulillah we've actually got a question from a viewer, so thank you for these questions, because although they're
they're family related. So our question from our viewer to Sultan Bhai really there are two questions, right? So can you please explain what to do if a spouse delays FDR, which I'm sure you know what that is, due to his financial coercion and financial abuse? That's the first question, right? So if they're delaying it, right? The second is, can the wife expect husband's law firm to complete wife's FDR tasks if she runs out of funds to instruct her own lawyers? So there's two questions related to financial dispute resolution. Kaisar bhai, Yes? প্রথমটা হচ্ছে যে ওয়াইফ যদি ডিলে করে, দর্শকবৃন্দ, spouse delays, ওয়াইফ হাজবেন্ড যদি ডিলে করে। দর্শকবৃন্দ, ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে যে এফডিআর হচ্ছে, যদিও আজকে আমরা ডাইরেক্টলি এফডিআর নিয়ে কথা বলছি না, এবং আমাদের আরও কয়েকটা দেয়ার উইল বি আরও চ্যাপ্টার থাকবে যেগুলোতে আমরা এফডিআর এবং ফাইন্যান্সিয়াল ডিসপিউট রেজলিউশন নিয়ে এক্সটেন্সিভলি কথা বলবো। Because it's quite a big topic, yes. It's a very big topic. এফডিআর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসপিউট রেজলিউশন। এই তখনই হয় যখন আপনারা সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে, যে বাসা বাড়ি, অ্যাসেট, পেনশন, হাজব্যান্ড ওয়াইফের যদি সম্পর্ক শেষ হয়ে যায় তখন অনেক সময় এইগুলা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। তো আমি অত ডিটেলসে আজকে যাচ্ছি না, এটা বলবো এফডিআর হচ্ছে সেকেন্ড হিয়ারিং, যেখানে ফাইন্যান্সিয়াল প্রথমে হচ্ছে যে একটা ডাইরেকশন, ফার্স্ট ডাইরেকশন অ্যাপয়েন্টমেন্ট হবে, সেখানে অনেকগুলো ডাইরেকশন দিবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার কি অ্যাসেট আছে, এগুলা দিতে হবে। সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি এফডিআরে আসবেন। তো এফডিআরে আসার পর যা হয়, অনেক সময় এফডিআরে গেলে দেখা যায় যে হাজব্যান্ড কিংবা ওয়াইফ ওনার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিচ্ছেন না, ওনার প্রপার্টি আছে মেবি আদার কান্ট্রি লাইক বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কিংবা এনিওয়্যার, ওই প্রপার্টি সম্বন্ধে বলছেন না, কিংবা ফুল ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার দিচ্ছেন না। তো সেক্ষেত্রে যেটা হয়, কেউ যদি না দিয়ে থাকেন, প্রথমে ওনাকে নোটিশ দিতে হবে। আপনি যদি নোটিশ দিতে চান, কারণ আপনার মনে রাখতে হবে আপনার টাইম অনেক কিল হচ্ছে, সো আপনি নোটিশ দিতে হবে, কোর্টের অ্যাটেনশনে আনতে হবে যে আদার সাইড, স্পাউস, হাজব্যান্ড কিংবা ওয়াইফ, এই ডকুমেন্টগুলো আমি চাচ্ছি, এবং উনি ওইগুলার আনসার দিচ্ছেন না। আপনি যদি একটা ডাইরেকশনের জন্য কোর্টকে চান, কোর্ট অনেক সময় হিয়ারিংয়ের জন্য ডাকবে এবং হাজব্যান্ড কিংবা ওয়াইফকে বলবে যে এই ডকুমেন্টগুলো দিতে হবে, না দিলে কস্ট অর্ডার আসবে। So basically when they delay, that delay tactic to counter is to actually go to court to say that they are actually taking too long. কোর্টে যাওয়াটা হচ্ছে সেকেন্ড প্রসেস। প্রথম প্রসেসটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা নোটিশ দিতে হবে যে আপনার কোর্টে অর্ডার দেওয়ার পরও আপনি এগুলো দিচ্ছেন না, আপনি যদি সার্টেন টাইম যদি না দেন তাহলে আমরা কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করব। এটা দিলে যেটা হবে অনেক সময়, তখন হাজব্যান্ড কিংবা ওয়াইফ তখন ভয়ে হোক কিংবা ওনারা হয়তো তখন compliance issue to chole ashe, compliance issue jehetu chole ashe. So then the second question again is, okay, so that's what to do, as the viewer asked, is when someone is delaying responding to FDRs, right? Yeah. So the second question is, if the spouse is now basically run out of funds to pay their lawyer, and then does the other law firm then pick up on whether they can do the husbands, so if I can, I know interesting question. আমি একটু সুতরাং শুরু করার আগে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে এক্ষেত্রে তো হাজবেন্ডের মানে স্পাউসের লয়ারকে তো এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে আমি মনে করি। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস দরকার ওয়াইফের। আপনি ঠিক বলেছেন ইমতিয়াজ ভাই। এখানে দর্শকবৃন্দ খেয়াল রাখতে হবে যে এখানে যেটা আমরা বলি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসলে যেটা হবে যে আমি যদি ওয়াইফকে অ্যাডভাইস করি একটা ম্যাটারে, তাহলে আমি হাজব্যান্ডকে অ্যাডভাইস করতে পারবো না। হাজব্যান্ড কিংবা ওয়াইফ ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে। সেটা যদি না হয় দেখা হবে যে একটা কল নিয়ে আসবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন প্লিজ। দর্শক লাইনে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দর্শক আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। আমার নাম শ্রিয়া, মাদ্রাসা থেকে পড়া। জি আপা বলেন প্লিজ। আমার ভাই এখন ডিজিটাইজটা 14 বছর হয়ে গেছে আর কি। তো 14 বছরের ভাইকে কোনো অপশন আছে না, কোনো রেগুলার হইবা কোনো সাহায্য? জি দর্শক আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা প্রশ্নটা উত্তরটি দিব। এটা একটা আমাদের প্রোগ্রামটি হচ্ছে একটা ফ্যামিলি ল নিয়ে, যদিও আপনি যে প্রশ্নটি করেছেন ইমিগ্রেশন নিয়ে, আমরা এই প্রশ্নের উত্তর দিব। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। জি সুলতান ভাই, আপনি যেটা বলতেছিলেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমার এখানে তো আরেকটা জিনিস মাথায় আসছে, যেটা হচ্ছে যে আনডিউ ইনফ্লুয়েন্সের পরবর্তীতে কোনো সময় যদি এই ওয়াইফ যে হাজব্যান্ডের ল ফার্মকে ইউজ করতে চাচ্ছে, সে যদি কোনো একটা সময় গিয়ে বলে যে না আই ওয়াজ আনডিউলি ইনফ্লুয়েন্সড বাই দেয়ার টিম, সো এটা তো আসলে এরকম কাজ করে না। ফার্স্ট অফ অল দর্শকবৃন্দ, একজন হাজব্যান্ডের সলিসিটার কিংবা ওয়াইফের সলিসিটার আদার সাইডকে অ্যাডভাইস করতে পারবেন না, এটা ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইরকম যদি কন্টেনশাস ম্যাটার হয়, কন্টেনশাস ম্যাটার হচ্ছে যেখানে আপনারা একজন আরেকজনের সাথে ডিসএগ্রি করছেন, অপোজ করছেন। আমরা এটা নিয়ে আমার মনে হয় খুব মানে দ্য লং স্টোরি শর্ট, এরকম যদি কখনো হয় যে এফটিআরে ওয়াইফ ওনার টাকা পয়সার জন্য ওনার লয়ারকে ইনস্ট্রাক্ট করতে পারছেন না, তো হাজব্যান্ডের লয়ার কি ওনাকে হেল্প করবে? দ্য শর্ট আনসার ইজ নো। So actually I think if I've understood, that is very clear, and that's a very clear answer because of conflict of interest. So the question then becomes, if she's run out of funds or he's run out of funds, do they have a right to legal aid, for example? So there may be other solutions while this financial dispute resolution is happening. So the question then becomes, since we are law and legal aid, so the question I will ask is, do they have access to legal aid or other funds because they've run out of money? You know? কাসার ভাই, থ্যাংক ইউ। দর্শকের পক্ষ হয়ে যে আপনি প্রশ্নটি করেছেন, আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে, আমরা ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটি করছি। অফকোর্স এখানে লিগ্যাল এইড কোন ক্ষেত্রে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কার জন্য প্রযোজ্য, এই জায়গাগুলো নিয়েও আমাদেরকে একটু টাচ করতে হবে। সুপ্রিয় দর্শক, লিগ্যাল এইড যতটা অ্যাভেলেবেল ছিল আগে, এখন একটু স্কুইজ করে ফেলছে, অনেক রেস্ট্রিকশন চলে আসছে, সবগুলো ক্ষেত্রেই লিগ্যাল এইড পাওয়া যায় না। অন দ্য আদার হ্যান্ড, যেমন আমাদেরকে অনেক ফ্রিকোয়েন্টলি কোয়েরিজ আসে যে আমি ডিভোর্সের ক্ষেত্রে লিগ্যাল এইড পাবো কি না। দেখুন, যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় কেউ, তখন লিগ্যাল এইডটা একটু অ্যাভেলেবেল হয়, এবং ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে লাস্পো যে ক্রাইটেরিয়া থাকে সেটা কভার করে। সো সেক্ষেত্রে যদি কারো ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যু থাকে এবং সেটাকে যদি পুলিশে রিপোর্ট হয়ে থাকে, ইন্ডিপেন্ডেন্ট কোনো রিভিউজ অর্গানাইজেশন যদি সাপোর্ট লেটার দেয়, তারপরে জিপিতে যদি কোনো রিপোর্ট হয়ে থাকে, অথবা কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের কোর্ট কেস হয়ে থাকে, তো সেই জায়গাগুলো থেকে আপনি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ইউ ফুলফিল দ্য লাস্পো ক্রাইটেরিয়া। বাট ইন মোস্ট অফ দ্য কেস আপনি লিগ্যাল এইডটা অ্যাভেলেবল না। বাট একটা কথা আছে যে যখন আপনি যে কোনো একটা এই যে ফাইন্যান্সিয়াল রেমেডির ব্যাপারে যখন আপনি ইন জেনারেল ফান্ডিং আপনার কাছে নেই, এটাকে আমরা অনেক সময় বলে থাকি ট্র্যাপড ক্যাপিটাল। যে আপনি ফাইন্যান্সিয়াল রেমেডি নিয়ে হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে যে প্রপার্টি নিয়ে ডিসপিউট আছে, আপনাদের জয়েন্ট টেন্যান্সি, যেমন আপনি একটা প্রপার্টির মালিক, বাট ওই প্রপার্টিটার কোনো আপনার কন্ট্রোলে নেই, কিন্তু আপনি ওটা শেয়ার আছে যেখানে আপনার বর্তমানে টাকা নেই, কিন্তু এই ক্যাপিটালটা আপনার যদি সেল করা হয় তাহলে আপনি টাকা পেতে পারেন। সো এটা হচ্ছে ট্র্যাপড ক্যাপিটাল। যখন ট্র্যাপড ক্যাপিটাল ইস্যুটাকে আমরা রেজ করতে চাই, তখন দেখা গেছে অনেক সময় লিগ্যাল এইড যদি কনভিন্সড হয় যে না তার জাস্টিস দরকার, তার লিগ্যাল সাপোর্ট দরকার, ওই সব ক্ষেত্রগুলোতে আমরা স্পেশাল ফান্ডিংয়ের জন্য অনেক সময় ট্রাই করতে পারি। সো এটা এমন নয় যে আপনি লিগ্যাল এইডটা পাবেনই, তারপরও হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন, মিনস অ্যান্ড মেরিট টেস্ট যদি ফুলফিল হয়, তাহলে হয়তো লিগ্যাল এইড সাপোর্ট আপনার নিতে পারবেন। বাট আনটিল আমরা যদি আপনার সম্পূর্ণ কাগজপত্র আপনার কেসটাকে না দেখি, তাহলে এটা অ্যাডভাইস দেওয়া খুব কঠিন হবে।
সুতরাং ভাই আপনি যদি কোনো কিছু অ্যাড জি করেন। আমার মনে হয় না এখানে আর আমার বেশি অ্যাড করার সুযোগ আছে, বাট কামিং যে অরিজিনাল যে কোয়েশ্চনটা ছিল, যদি ওয়াইফ এখানে টাকা শি রানস আউট অফ ফান্ড, উনার লয়ার নাই, উনি কি করবেন? প্রথমে ব্যাপার হচ্ছে যে কেউ যদি কোর্টের কমপ্লায়েন্স না করতে পারেন, তো উনার এইটা নিয়ম হচ্ছে যে আদার সাইড যদি হাজব্যান্ড কিংবা ওয়াইফ থাকেন, আপনারা এটা কোর্টের নজরে আনতে হবে যে আমি আমার কোর্ট যেটা বলেছে আমি সেটা কমপ্লাই করেছি, কিন্তু আদার সাইড সেটা মানছেন না কিংবা উনি কমপ্লাই করছেন না। তো সেক্ষেত্রে একটা ডাইরেকশন হিয়ারিংয়ের জন্য প্রথমে যেটা হবে যে আপনি আদার সাইডকে নোটিশ দিয়ে জানানো যে আপনি এটার কমপ্লায়েন্সটা করেননি, তো আপনি আরও 2 সপ্তাহ 3 সপ্তাহের ভিতর এটা কমপ্লায়েন্স করার জন্য, এবং সেটা যেটা অনেক সময় আমরা বলি কনসেন্ট অর্ডার দিয়ে কোর্টকে জানানো। একটা জিনিস মাথায় রাখতে হবে দর্শকবৃন্দ, আপনারা একটা কোর্ট হিয়ারিংয়ে গেলে আপনার কোর্ট প্রিপারেশনে বান্ডল প্রিপেয়ার করতে হবে। আপনার ব্যারিস্টার যাবে, সলিসিটাররা বান্ডল প্রিপেয়ার করবেন, ব্যারিস্টার কোর্টে যাবেন কিংবা সলিসিটার যাবেন কোর্টে, কোর্ট একটা ডেট দিবে, অনেক টাকা পয়সার ব্যাপার। তো আপনারা যদি একটা কোর্ট হিয়ারিংয়ে গিয়ে দেখা যায় যে আপনার কোর্ট হিয়ারিংটা হচ্ছে না, তখন আপনার টোটাল টাকা পয়সাটাই আপনার এটা ইনভ্যালিড হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করার জন্য আপনার আগেই কোর্টকে নোটিশ দিতে হবে, যে অনেক আগে, যত আগে আপনার সম্ভব। সেক্ষেত্রে আপনার আইনি পরামর্শ দরকার যে আদার সাইড কমপ্লাই করেন নাই, তো এখন আমি কোর্টে গিয়েও তো আমার কোনো লাভ নাই। আমি বলেছিলাম যে কোর্ট সাধারণত বলবে যে আপনার লাস্ট 12 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, 6 মান্থসের পে স্লিপ, এগুলা দেওয়ার জন্য, অনেক কিছু দেওয়ার জন্য। দেখা গেল, এটা একটা এক্সাম্পল, এই ডকুমেন্টগুলা দেয়া হয়নি। তো সেক্ষেত্রে আপনি কোর্টে গেলেও কোনো লাভ হচ্ছে না। তো আপনি কোর্টকে জানানো এবং আদার সাইডের সাথে এগ্রি করা যে যেহেতু আপনি ডকুমেন্টগুলো দিতে পারেননি, আমরা এই হিয়ারিংটা আরও 2 মাস কিংবা 3 মাস পিছায় যাতে ওই ডকুমেন্টগুলো উনি দিতে পারেন। তো তারপর যদি উনি কমপ্লেইন না করে এবং কোর্টে হিয়ারিং হয়, তখন আপনি যেটা করতে পারবেন, আপনি ওয়েস্টেড কস্ট অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, যে আপনি সলিসিটারদেরকে পয়সা দিতে হয়েছে, আপনি ব্যারিস্টারকে পয়সা দিতে হয়েছে, আপনি বান্ডল প্রিপারেশনের ব্যাপার আছে। আরেকটা জিনিস বোধহয় আপনার কোয়েশ্চন থেকে আসছে যে এটা আদার সাইডের দায়িত্ব কি। সো দেখা গেল যে অ্যাপ্লিকেন্ট হচ্ছে ওয়াইফ, হাজব্যান্ড হচ্ছে রেসপন্ডেন্ট, কিন্তু ওয়াইফের আর কোনো সলিসিটার নাই। তখন যেটা হয় ন্যাচুরালি, যে পার্টির লিগ্যাল রিপ্রেজেন্টেশন থাকবে না, তখন বান্ডল প্রিপারেশন এবং কোর্টের সাথে লিয়েজনটা নর্মালি যে হাজব্যান্ড কিংবা ওয়াইফ যিনি লিগালি রিপ্রেজেন্টেড সলিসিটার থ্রুতে, এটা তখন সেই হাজব্যান্ড কিংবা ওয়াইফ যারা সলিসিটার দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছেন, উনাদের দায়িত্ব হয়ে যাবে যে উনারা সেটা বান্ডলটা প্রিপেয়ার করবেন কিংবা কোর্টের সাথে রিপ্রেজেন্ট। অনেক ক্ষেত্রে যেটা হয়, দেখা গেল 2 সাইডেরই আসলে টাকা পয়সা নাই এবং উনারা সলিসিটারকে কিংবা ব্যারিস্টার নিয়োগ করছেন না, উনারা নিজেরাই যাচ্ছেন। সেক্ষেত্রে যেটা হবে, স্টিল আপনার কোর্টকে জানাতে হবে যে আমরা পারছি না। তখন কোর্ট যেটা অনেক সময় করে, কোর্ট নিজে বান্ডল প্রিপারেশনের যে দায়িত্বটা উনারা নিয়ে থাকে। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। থ্যাংক ইউ সুতরাং ভাই। আমি যদি ভুল না করি, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো পার্টি লিগালি রিপ্রেজেন্টেড না থাকে, অনেক সময় কোর্ট অর্ডার দিতে পারে কোয়ালিফাইড লিগাল রিপ্রেজেন্টেটিভ আনার জন্য। সো সেক্ষেত্রে লাইক অ্যাজ আপনার ডিউটি সলিসিটরের মতো কি আসলে কোয়ালিফাইড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ এটা কিভাবে কাজ করে? কিউএলআর ব্যাপারটা হচ্ছে দর্শকবৃন্দ, এটা ডোমেস্টিক অ্যাবিউজ অ্যাক্টের আন্ডারে। একটা কোনো পার্টি যদি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়ে থাকেন, তখন কোর্ট এটা একজন কিউএলআর কিংবা কোয়ালিফাইড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে ইয়ে করবে যে উনি হাজব্যান্ড কিংবা ওয়াইফ যিনি ভিকটিম, উনাকে আদার স্পাউস ডাইরেক্টলি কোয়েশ্চন করতে পারবেন না, কারণ উনি ভিকটিমাইজড হয়েছেন। এই জন্য কোর্ট একজন কোয়ালিফাইড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে নিয়োগ করবে। সো হাজব্যান্ড কিংবা ওয়াইফের কোয়েশ্চনগুলা যাতে উনি জিজ্ঞেস করতে পারেন। সো দ্যাট ইজ সো এটা ফাইনান্সিয়াল রেমেডি ক্ষেত্রে কখনো আমি দেখিনি, এটা নরমালি যে অন্যান্য ডোমেস্টিক ভায়োলেন্স The reason why I'm saying is in the question it seems like that the questioner is indicating there is financial abuse, so that which is still as I addressed already, that's need to be last point need to be it's a question যেটা কোর্ট ফাইন্যান্সিয়াল অ্যাবিউজের ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেমেডি
ক্ষেত্রে আসে না, কিন্তু কোনো পার্টি যদি বলে দেয়ার আর কোয়ারশন এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, এটা হচ্ছে কোর্টের দায়িত্ব। কোর্ট যদি বলে ফাইন্ডিংসে যে হ্যাঁ দেয়ার আর, তখন এটাই, বাট সম্পত্তি ভাগ বাটোয়ারের ক্ষেত্রে ইটস নট এ বিগ ম্যাটার যে ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, এটা কোনো ফাইন্ডিংস কোর্ট দিবে না। Is there a way of, for example, if there is obviously a situation with this caller later where the assets are then sold and then equity, like you mentioned, there's equity that's in the properties, then they can then come to an agreement to pay their lawyers later? Yes, it's a messy situation, but... No, understand. এক্ষেত্রে লিগ্যাল এইডের কিছু প্রভিশন আছে যে লিগ্যাল এইড যদি আপনাকে ফান্ডিং করে এইসব ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল রেমেডির ক্ষেত্রে, তখন আপনাকে যে জিনিসটা করা হবে সেটা হচ্ছে যে আপনার যখন আপনি লিগ্যাল এইড সার্টিফিকেটটা পেলেন, বাট আপনাকে আফটার উইনিং দ্য কেস, ইফ ইউ গেট দ্য কস্ট অ্যান্ড আদার থিংস, ইউ নিড টু রিপে দ্য লিগ্যাল এইড। Because I'm trying to get the answers for our viewer, and I really appreciate the fact that you've sent us a text message with the question, because I know some of these, for a lot of viewers, it's not something comfortable to ask on live television, but we encourage you. It is not related to today's topics, but it's related to family law. Thank you. And we really, really appreciate that you sent this text in. দর্শক থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের টপিকসে চলে আসি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের খুব বেশি সময় নেই, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আমি আপনাকে যে প্রশ্নটা বারবার মতো করতে চাই, নর্মাল সেশনে করেছি, এখন করলাম যে অকুপেশন অর্ডার এটা যদি ব্রিচ করে, এটা কি ক্রিমিনাল অফেন্স কিনা? এটা অনেক সময় পেনাল নোটিশ দেয়া থাকে সাথে। পেনাল নোটিশ যদি দেয়া থাকে কখনো, তখন যেটা হয় দর্শকবৃন্দ, এটা একটা অ্যারেস্টেবল অফেন্স হয়ে যায়। কাউকে যদি বলা হয় যে আপনি এই বাসায় যাবেন না, কিংবা আপনি এক রুমে থাকবেন আর এক রুমে যাবেন না, এবং সেটা যদি ব্রিচ করা হয় এবং এটা যদি পুলিশকে জানানো হয়, পুলিশ এসে যিনি এটাকে ভঙ্গ করেছেন ওনাকে অ্যারেস্ট করবে। Thank you, Shuldar bhai. So it starts civil, but it ends up being criminal. Yes, it is. Shuldar bhai, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যে জিনিসটা এখনো কভার আপ করতে পারিনি সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ কথা বলেছি অকুপেশন অর্ডার নিয়ে। অকুপেশন অর্ডার এবং টেন্যান্সি ট্রান্সফার, এই জিনিসটা আপনি যদি 1 মিনিটে বলেন যে এটা আসলে কি, মূলত পার্থক্যটা কোথায়? জি, থ্যাংক ইউ ইতিহাস ভাই। ট্রান্সফার অফ টেনেন্সি আর অকুপেশন অর্ডারের পার্থক্য হচ্ছে যে অকুপেশনটা অর্ডার আগেই বলেছি, এটা একটা টেম্পোরারি কিংবা হোল্ডিং অর্ডার, 6 মান্থস কিংবা 1 বছরের জন্য দিবে। আর ট্রান্সফার অফ টেনেন্সির ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় এটা যদি আপনার হাউজিং অ্যাসোসিয়েশনের বাসা হয় কিংবা কাউন্সিলের বাসা হয়, দর্শকবৃন্দ, দেখা গেল আপনার সাথে আপনার স্পাউস, হাজব্যান্ড ওয়াইফের আর সম্পর্ক নাই, তখন মানে জয়েন্ট ট্রান্সফার যদি টেনেন্সি নাম থাকে দুজনেরই, তখন এটা অনেক সময় অসুবিধা হয়। তো আপনি এই নামটা সরানোর জন্য হাজব্যান্ড কিংবা ওয়াইফের, তখন একটা অ্যাপ্লিকেশন করা লাগবে, যেটা আসলে ম্যাট্রিমোনিয়াল সেকশন 24 অফ দ্য ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্টের আন্ডারে করা লাগে, কিংবা ফ্যামিলি ল শিডিউল 7 এর আন্ডারেও করা যায়। যেটা হচ্ছে আপনি পার্মানেন্টলি চাচ্ছেন যে প্রপার্টিটা আপনার কাউন্সিল হাউসটা আপনার নামে চলে আসবে। একটা হচ্ছে যে কোনো হাউসই হোক না কেন, জি, এটা কাউন্সিল কিংবা আপনার প্রাইভেট ল্যান্ডলর্ড হতে পারে, প্রাইভেট ল্যান্ডলর্ড, তখন আপনি এটা কোর্টকে একটা হিয়ারিং এর ডেট দিবে। আদার সাইড হয়তো এসে বলতে পারে যে না আমি এটা অপোজ করি, কিংবা অনেক সময় দেখা যায় হাজব্যান্ড কিংবা ওয়াইফ যদি আর না থাকে, তখন ওনারা এগ্রি করতে পারে যে না আমি এই বাসায় আর থাকছি না, যেহেতু আমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ আছে, বাচ্চারা আছে, তাহলে আমি আমার বাসাটা আমার নাম যেটা আছে আমি এটা ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি শর্ট করে একটু 30 সেকেন্ডস আপনি প্রশ্নটা। The only question is just, can a child ask, because in council tenancy this happens, where a child can they actually get the transfer from parent to a child? Because this is an ongoing thing. এইটা প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এখানে ক্রাইটেরিয়া আছে। প্রথমে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের নাম যদি থাকে, তখন হাজব্যান্ড যদি আনফরচুনেটলি কেউ মারা যান, তখন এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যায় হাজব্যান্ড কিংবা ওয়াইফের, একজন মারা গেলেন। জি। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপ আনটিল 2000 আই থিঙ্ক 1st of April 2012 এর আগে যেগুলো হতো, যে বাচ্চাদের ক্ষেত্রে এটা ট্রান্সফার হতো।
তো এখন এই ট্রান্সফারটা আফটার দ্যাট ল এটা You need to apply. I think Locum Act, I think there is an particular আপনি এখন অ্যাপ্লিকেশন করা লাগে এবং এটা অটোমেটিক ট্রান্সফার হবে না। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আপনার 12 মান্থস রেসিডেন্সি লাগবে, এটা আপনার প্রিন্সিপাল হোম কিনা, তো এটা একটু আমার মনে হয় একটু ওয়াইড ডিসকাশনের প্রয়োজন আছে। কিন্তু লং স্টোরি যেটা মানে ব্রিফলি বলা যায় যে অকুপেশন অর্ডারটা হচ্ছে আপনার একটা টেম্পোরারি অর্ডার, ওয়ারেজ আপনি অকুপেশন অর্ডার পাওয়ার পরে যদি আপনি কাউন্সিলকে বলেন কিংবা হাউজিং অ্যাসোসিয়েশনকে বলেন আমার নামে একটা অকুপেশন অর্ডার আছে, আপনি একটা ট্রান্সফার অফ টেনেন্সি অ্যাপ্লিকেশন করতে হবে দর্শকবৃন্দ। তখন কোর্ট দেখবে যে আদার স্পাউস থাকছেন না, তখন আপনার জন্য এটা অনেক ইজিয়ার হবে যে একটা ট্রান্সফার অফ টেনেন্সি আপনার নামে নিয়ে। এবং এটা খুব জরুরি, কারণ হচ্ছে যে এখানে রেন্ট লায়াবিলিটির একটা ব্যাপার আছে। যখন দুই পক্ষের কাছেই যেমন টেনেন্সি এগ্রিমেন্টে যদি দুইজন অকুপ্যান্টস থাকে, তখন দেখা গেছে যে লায়াবিলিটিস থাকে দুইজনেরই। এবং যেহেতু অকুপেশন অর্ডারটা হচ্ছে একমাত্র অকুপেশন অর্ডারটা যেহেতু শুধুমাত্র টেম্পোরারি একটা অর্ডার, সেজন্য আপনাদেরকে এটাকে করতে হবে যে টেনেন্সি ট্রান্সফারটা করতে হবে, লায়াবিলিটিটাকে নিজের নামে নিতে হবে। আমি সুলতান ভাই অনেক ধন্যবাদ, কাসার ভাই ধন্যবাদ আজওয়েল। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম অকুপেশন অর্ডার নিয়ে, ট্রান্সফার অফ টেনেন্সি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রামটি একটা পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানটিতে পারিবারিক সমস্ত জটিল বিষয়গুলোকে নিয়ে, আপনাদের সমস্যাগুলোকে নিয়ে, খুঁটিনাটি নিয়ে আলোচনা করি। আপনারা আমাদেরকে এই প্রোগ্রামে যোগাযোগ করে যে কোনো ভাবে